আচ্ছা, এই পর্যন্ত সবার ক্লিয়ার তো? ওকে, নেক্সট আমরা দেখবো আরবিআই মনিটারি পলিসিতে ঢুকবো এবার। আরবিআই মনিটারি পলিসিটা কি আরবিআই এর, ঠিক আছে? এবং আরবিআই এর হিস্ট্রি, জিওগ্রাফি ইত্যাদি সব আমরা একটু হালকা করে দেখবো, যেগুলো যদিও সেগুলো মুখস্থ করার জিনিস, বোঝানোর কিছু নেই। আমি জাস্ট যেটা স্লাইডে আছে রিডিং দেবো, এবং আপনাদের লেখার কোনো দরকার নেই, আপনারা পরবর্তীকালে তো ইউটিউবে পাবেন, সেখান থেকে বাড়ি বসে ধীরে সুস্থে লিখে নিতে পারবেন। ঠিক আছে, এখন লিখলে কিন্তু বুঝতে পারবেন না। তাহলে দ্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ওয়াজ স্টাবলিশ অন এপ্রিল 1 19 সরি এপ্রিল 1 1935। ঠিক আছে, রিজার্ভ কবে প্রতিষ্ঠা হয় এটা আসে পরীক্ষায়। ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য প্রভিশন অফ দ্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাক্ট 1934, এই একটা অনুযায়ী, এই অ্যাক্টের মাধ্যমে 1935 সালে এপ্রিলের 1 তারিখে, তারিখটাও মনে রাখতে হবে, পরীক্ষায় আছে ফিলিমসে, প্রতিষ্ঠিত হয়। দ্য সেন্ট্রাল অফিস অফ দ্য রিজার্ভ ব্যাংক ওয়াজ ইনিশিয়ালি এস্টাবলিশড ইন ক্যালকাটা, এখনো আছে এই আমাদের ভবনের কাছেই। ঠিক আছে, কলকাতাতে প্রথমে ছিল, বাট ওয়াজ পার্মানেন্টলি মুভ টু মুম্বাই ইন 1937। এসব ইতিহাসের জিনিস এইসব দেবে না। দ্য সেন্ট্রাল অফিস ইজ হোয়ার দ্য গভর্নর সিটস অ্যান্ড হোয়ার পলিসিজ আর ফর্মুলেটেড। ঠিক আছে, তাহলে হেড অফিস কোথায় এটা আসতে পারে। আর কি, দো অরিজিনালি প্রাইভেটলি ওন, সিন্স ন্যাশনালাইজেশন 1949, দ্য রিজার্ভ ব্যাংক ইজ ফুললি ওন্ড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তাহলে 1949 সালে প্রথমে ছিল রিজার্ভ ব্যাংক একটা প্রাইভেট প্রপার্টি, পরবর্তীকালে সেটা 1949 সালে ন্যাশনালাইজেশন হয়ে সরকারি হয়ে যায় পুরোপুরি। ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষায় আসে, এই ডেট ভীষণ ইম্পর্টেন্ট, এই তারিখটাও। নেক্সট বলছে, স্ট্রাকচার। স্ট্রাকচারের মানে রিজার্ভ ব্যাংকটা কিভাবে গঠিত। দ্য রিজার্ভ ব্যাংকস অ্যাফেয়ার আর গভর্নড বাই আ সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্টরস। তাহলে রিজার্ভ ব্যাংকের যাবতীয় যা কার্যকলাপ সেটা কারা গভর্ন করে, ঠিক আছে, নিয়ন্ত্রিত হয় আর সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্টরস এর দ্বারা, অনেকগুলো ডিরেক্টরস থাকে তাদের দ্বারা। দ্য বোর্ড ইজ অ্যাপয়েন্টেড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইন কিপিং উইথ দ্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাক্ট। 1934 সালে যে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাক্ট ছিল, সেই অ্যাক্ট অনুযায়ী ভারত সরকার সেই ডিরেক্টরদের নিয়োগ করেন। দ্য ডিরেক্টরস আর অ্যাপয়েন্টেড অর নমিনেট ফর এ পিরিয়ড অফ 4 ইয়ার্স। ওই যে যে ডিরেক্টরস গুলো থাকেন, অনেকগুলো ডিরেক্টরস থাকে, তো তাদের নিয়ে তো বোর্ড অফ ডিরেক্টরস হয়, সেই ডিরেক্টররা কেউ কেউ নমিনেটেড হয়, কেউ কেউ অ্যাপয়েন্টেড হয়। কতদিনের জন্য হয়? 4 ইয়ার। এক একজনের টাইম পিরিয়ড কত? 4 বছর। এবার কনস্টিটিউশন কিভাবে গঠিত, বলছে অফিসিয়াল ডাইরেক্টরস থাকে, সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্টরস। সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্টরস এর মধ্যে অফিসিয়াল ডিরেক্টরস কারা? ফুল টাইম, যারা হচ্ছে ফুল টাইম। কে কে আছে তার মধ্যে? গভর্নর আছে, অ্যান্ড নট মোর দ্যান 4 ডেপুটি গভর্নর। তাহলে একজন গভর্নর থাকবে এবং 4 জনের বেশি হলে হবে না। সে কজন, মানে 4 জন পর্যন্ত ডেপুটি গভর্নর থাকতে পারে। এটা হচ্ছে কনস্টিটিউশন, বলা আছে যে কি, একজন গভর্নর থাকবে এবং 4 জন পর্যন্ত ডেপুটি গভর্নর থাকবে, তার উপরে হবে না। মানে টোটাল 5 হতে পারে, সেটা 3ও হতে পারে, 2ও হতে পারে, বাট 5-এর অধিক হবে না, মানে ইনক্লুডিং গভর্নর। নন অফিসিয়াল ডাইরেক্টরস কারা? নমিনেটেড বাই দ্য গভর্নমেন্ট, তারা গভর্নমেন্টের দ্বারা, সরকারের দ্বারা নমিনেটেড হয়। সেরকম কতজন থাকে? 10 ডাইরেক্টরস ফ্রম ভেরিয়াস ফিল্ডস অ্যান্ড 2 গভর্নমেন্ট অফিসিয়াল। 2 জন সরকারি কর্মচারী থাকে সেন্ট্রাল গভর্নমেন্টের, এবং আর 10 জন কি থাকে, তারা বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন ক্ষেত্রে তারা নামি দামি ব্যক্তিত্ব, তাদের মধ্যে থেকে নিয়ে আসা হয়। আদার কারা থাকে? 4 ডাইরেক্টরস থাকে, ঠিক আছে, 1 ইচ ফ্রম 4 লোকাল বোর্ডস। তাহলে রিজিওনাল বোর্ডস আছে, এই আমাদের কলকাতা অফিস আছে রিজার্ভ ব্যাংকের, ঠিক আছে, চেন্নাইতে আছে, বোম্বেতে আছে, এরকম 4টে রিজার্ভ ব্যাংকের রিজিওনাল অফিস আছে, এবং সেখান থেকে 4 জন ডিরেক্টর থাকে। যে রিজিওনাল অফিস থেকে যে 4 জন আছে ডিরেক্টর, সেখান থেকে 4 জন থাকে, একজন করে। এই এই হচ্ছে টোটাল কনস্টিটিউশন। এগুলো মুখস্থের জিনিস, কিছু বোঝানোর নেই, বাড়িতে পড়বেন।
ঠিক আছে, আমি নেক্সট টপিকে যাই। নেক্সট বলছে মেন ফাংশন, এটা ভীষণ ইম্পর্টেন্ট, যে রিজার্ভ ব্যাংকের কাজ কি। রিজার্ভ ব্যাংকের মূলত কাজ হচ্ছে, ফার্স্ট কাজ হচ্ছে মানিটারি অথরিটি। রিজার্ভ ব্যাংক যত দেশে কত টাকা যাবে, কত টাকা আসবে, ইনফ্লেশন হলে কিভাবে কন্ট্রোল করতে হবে, টাকার পরিমাণ বাড়াবো না টাকার পরিমাণ কমাবো, ইত্যাদি সব জিনিস মানিটারি যত বিষয়ে পুরো অথরিটিটা কার? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। দেশের অর্থনৈতিক মানে টাকা সংক্রান্ত মানিটারি যা ডিসিশন সবই নেয় কে? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। ইট ইমপ্লিমেন্টস অ্যান্ড মনিটরস দ্য মনিটারি পলিসি। মনিটারি পলিসি ইমপ্লিমেন্ট করে এবং এগুলো দেখাশোনা করে। এনশিওর প্রাইস স্টেবিলিটি while keeping in mind the objective of growth। আমাদের গ্রোথের অবজেক্টিভ কি? ওয়েলফেয়ার স্টেট। আমাদের স্টেটটা কি? ওয়েলফেয়ার স্টেট। মানে ডিপিএসপি তে ছিল কি কনস্টিটিউশনে, যে ওয়েলফেয়ার বানাতে হবে, তাই তো? তো আমাদের দেশটা কি হবে সেইভাবেই প্ল্যানিং গুলো নেওয়া হয়েছে, ওয়েলফেয়ার স্টেট গড়ে তোলার জন্য, ঠিক আছে, যাতে সবার সমান গ্রোথ হয় সেটা দেখার জন্য, ইনইকুয়ালিটি কমানোর জন্য। তো এইটাকে মাথায় রেখে সব রকম মানিটারি যাতে স্টেবল থাকে, মানি যাতে প্রাইস লেভেল জিনিসের দাম যাতে স্টেবল থাকে, তার জন্য কিন্তু রিজার্ভ ব্যাংক সব রকম ব্যবস্থা নেয়। এছাড়া বলছে অলসো প্রোভাইডেড ফর অ্যান এমপ্লয়মেন্ট। এবার বলছে যে 2000, এইটুকু মাথায় রাখতে হবে, এই রিসেন্টলি 2017 সালে মানিটারি পলিসি কমিটি বলে একটা কমিটি তৈরি করেছে সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের, ঠিক আছে? মানিটারি পলিসি কমিটি টু বি কনস্টিটিউটেড বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট বাই নোটিফিকেশন ইন দ্য অফিসিয়াল গেজেট। তাহলে এর মধ্যে রিজার্ভ ব্যাংকের মধ্যে এই মানিটারি জিনিসগুলোকে কন্ট্রোল করার জন্য একটা মানিটারি পলিসি কমিটি 2017 সালে সেন্ট্রাল গভর্নমেন্ট তৈরি করেছে, সেটা সম্বন্ধে আমরা জানবো। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মনিটারি পলিসি কমিটি, এটা খুব মাথায় রাখতে হবে সুন্দর করে, খুব ইম্পর্টেন্ট। বলছে ইট ওয়াজ ক্রিয়েটেড ইন 2016, 2016 সালে তৈরি করা হয়েছে। ইট ওয়াজ ক্রিয়েটেড টু ব্রিং ট্রান্সপারেন্সি অ্যাকাউন্টেবিলিটি ইন ডিসাইডিং মনিটারি পলিসি। বলছে এটা কিসের জন্য করা হয়েছে? যে যাতে আরো স্বচ্ছতা আসে, যে কোন কোন মানিটারি যে পলিসিগুলো নেবে রিজার্ভ ব্যাংক, ঠিক আছে, সেক্ষেত্রে যাতে আরো স্বচ্ছতা আসে সেই জন্য নাকি এটা তৈরি করা হয়েছে। তারপরে কি বলছে? এমপিসি ডিটারমাইন্স দ্য পলিসি ইন্টারেস্ট রেট রিকোয়ার্ড টু দ্য অ্যাচিভ দ্য ইনফ্লেশন টার্গেট। তাহলে দেশের যখন ইনফ্লেশন বেড়ে যায়, মানে যখন আস্তে আস্তে মুদ্রাস্ফীতি বাড়তে থাকে, তখন মানুষের হাতে টাকা কমানোর দরকার হয়। টাকা কিভাবে কমানো যাবে? যদি ব্যাংককে আরবিআই যে টাকা ধার দিচ্ছে সে তাতে যদি বেশি ইন্টারেস্ট নেয়, তখন কি হবে? ব্যাংকগুলো বেশি টাকা থাকবে না, আরবিআই কে বেশি ইন্টারেস্ট দিতে হবে, তাহলে মানুষের কাছ থেকেও তারা বেশি ইন্টারেস্ট চাইবে, সেইভাবে কি মানুষকে তারা ধার কম দেবে সেই জন্য। তাহলে এইভাবে কি বিভিন্ন মনিটারি পলিসির মাধ্যমে ইন্টারেস্ট রেটকে বিভিন্ন ইন্টারেস্ট রেটকে নিয়ন্ত্রণ করা হয়। যদি মানুষের হাতে টাকা কমানোর দরকার হয়, ইন্টারেস্ট রেট বাড়িয়ে দেওয়া হয়, প্রথমেই পড়েছিলাম একদম, ঠিক আছে। আর যদি টাকা মানুষের হাতে বাড়ানোর দরকার হয়, তখন ইন্টারেস্ট কমানো হয়, ঠিক আছে। তো এইসব পলিসিগুলো কে তৈরি করে? এখন এমপিসি, মনিটারি পলিসি কমিটি। কমিটিতে কজন থাকে? 6 মেম্বার, ওয়ার গভর্নর অফ আরবিআই অ্যাক্ট অ্যাজ এ এক্স অফিসিও চেয়ারম্যান। এখানে 6 জন মেম্বার থাকে এই কমিটিতে, যারা হচ্ছে এইসব ঠিক করে কত পার্সেন্ট ইন্টারেস্ট হবে, কত পার্সেন্ট ইন্টারেস্ট কমাবো না বাড়াবো, সেগুলো সব ঠিক করে। সেই 6 জন মেম্বারের যে কমিটি, তার চেয়ারম্যান হচ্ছেন গভর্নর, যিনি তিনি এক্স অফিসিও পদাধিকার বলে। 3 মেম্বার্স আর ফ্রম আরবিআই অ্যান্ড 3 আর সিলেক্টেড বাই গভর্নমেন্ট। এবং বলছে 3 জন আরবিআই এর লোক থাকে আর 3 জন গভর্নমেন্টের লোক থাকে। এই 6 জনের মধ্যে 3 জন থাকে আরবিআই এর আর 3 জন হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের। ইনফ্লেশন টার্গেট ইজ টু বি সেট ওয়ান্স ইন 5 ইয়ার। এবং 5 বছরে তারা কি করে? একটা ইনফ্লেশনের টার্গেট নেয়, যে এর বেশি হওয়া যাবে না, এর বেশি করা যাবে না। ইট ইজ সেট বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইন কনসালটেশন উইথ দ্য রিজার্ভ ব্যাংক। এবং কে তৈরি করে ওটা ইনফ্লেশন টার্গেটটা, যে এর বেশি বাড়ানো যাবে না বা এর বেশি কমানো যাবে না, সেটা তৈরি করে হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আরবিআই এর সাথে কন্ট্যাক্ট করে। কারেন্ট ইনফ্লেশন টার্গেট ইজ পেগড, এটা এই মার্চ 30, 2021 অব্দি বলছে যে মার্চের 31 তারিখ অব্দি 2021 সালের বলেছে যে 4% বা তার -2 হতে পারে, +2 হতে পারে, এর নিচে নামবে না, এর উপরে উঠবে না, এটা নেওয়া হয়েছে, ঠিক আছে, সেন্ট্রাল গভর্নমেন্টের। এটা কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে আসতে পারে, যে কি 31 মার্চ 2021 মধ্যে 4% থেকে 2 +2 হতে পারে, 6% হতে পারে, বা
4-এর থেকে 2 মানে -2 হয়ে 2 হতে পারে, এর নিচে নামবে না ইনফ্লেশন, আবার এর উঁচুতেও উঠবে না, এটা করা হয়েছে। তাহলে এমপিসির পরে আমরা এবার দেখছি যে রিজার্ভ ব্যাংকের প্রথম কাজ কি ছিল, মনিটারি পলিসি তৈরি করা। সেকেন্ড কাজ কি বলছে, সেকেন্ড কাজ হচ্ছে রেগুলেটর অ্যান্ড সুপারভাইজার অফ দ্য ফিনান্সিয়াল সিস্টেম, যে ফিনান্সিয়াল সিস্টেমটা চলছে দেশে তার রেগুলেট করা। ম্যানেজার অফ দ্য ফরেন এক্সচেঞ্জ, যে বিদেশের যে মুদ্রাগুলো আমাদের আছে সেগুলোকে রিজার্ভ ব্যাংকের কাছে থাকে সেগুলো ম্যানেজ করা। ইস্যুয়ার অফ কারেন্সি, যে কারেন্সি ইস্যু করে আমরা দেখেছি, টাকা পয়সা ছাপিয়ে ইস্যু করে। ডেভেলপমেন্টাল রোল, বিভিন্ন রকম ডেভেলপমেন্টাল কাজ করা, যে কারো কারো যদি পিছিয়ে পড়া মানুষ হয় তাদের জন্য বিভিন্ন ব্যাংকের স্কিম টিম তারা মানে রিজার্ভ ব্যাংক লিড করে দেয়, যে এই ব্যাংকের স্কিম গুলো করুন, এরা পিছিয়ে পড়েছে। হ্যাঁ, তারপরে ফিনান্সিয়াল ইনক্লুশন, যে কোনো মানুষ যদি সুযোগ সুবিধা না পায়, ব্যাংকিং সুযোগ সুবিধা, তার জন্য তাদের জন্য বিভিন্ন রকম অ্যাকাউন্ট করার সুযোগ দেয়, নো ফ্রিলস অ্যাকাউন্ট, বয়স্ক লোকেদের জন্য ফ্রিতে যে অ্যাকাউন্ট, হ্যাঁ, ইত্যাদি অ্যাকাউন্ট গুলো করার যে নির্দেশিকা সেগুলো ব্যাংকগুলোকে রিজার্ভ ব্যাংকই দেয়। ফিনান্সিয়াল ইনক্লুশন বলতে ব্যাংকিং সিস্টেমের মধ্যে যাতে সব মানুষ সুযোগ সুবিধা পায়। আর রিলেটেড কিছু ফাংশন আছে, সেগুলো কি, ব্যাংকার অফ দা গভর্নমেন্ট, মানে সরকার যে টাকা পয়সাগুলো সে কোথায় রাখবে, রিজার্ভ ব্যাংকে রাখে, তাহলে সরকারের ব্যাংকারকে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, সেন্ট্রাল গভর্নমেন্টেরও স্টেট গভর্নমেন্টেরও, ঠিক আছে। ইট ইজ entrusted with central government's money, remittances, exchange and manage its public debt as well. তাহলে সেন্ট্রাল গভর্নমেন্টের সব টাকা পয়সা থাকে এবং তার পাবলিক ডেট গুলোকে সে ম্যানেজ করে। ব্যাংকার টু দা ব্যাংক, এবার বলছে আরো যে ব্যাংক গুলো আছে, এসবিআই, আইসিআইসিআই, এইচডিএফসি ইত্যাদি যা ব্যাংক আছে কমার্শিয়াল ব্যাংক, তারা কোথায় টাকা রাখে, রিজার্ভ ব্যাংকে রাখে। রিজার্ভ ব্যাংক হচ্ছে সেই এইসব ব্যাংকেরও কিন্তু ব্যাংকার। এই হচ্ছে তার রিলেটেড ফাংশন। এবার আমরা আজকে তার যে মেন ফাংশন, প্রথম 1 নম্বরে ছিল মনিটারি পলিসি, যেটা কে ঠিক করে, এমপিসি, মনিটারি পলিসি কমিটি, সেইটা নিয়ে জানবো, যে মনিটারি পলিসি গুলো সম্বন্ধে ডিটেলসে জানবো। এগুলোই পরীক্ষার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এগুলো মুখস্থ জিনিস, নিজেরা দেখে নেবেন। মনিটারি পলিসি, মনিটারি পলিসি বলছে, মনিটারি পলিসির দুটি অবজেক্টিভ আছে, দুটো কারণে রিজার্ভ ব্যাংক মনিটারি পলিসি নেয়। এক হচ্ছে কন্ট্রোল ইনফ্লেশন, প্রথমেই জানি যে ইনফ্লেশনটাকে কন্ট্রোল করার জন্য রিজার্ভ ব্যাংক মনিটারি পলিসি নিতে পারে। হ্যাঁ, আর 2 নম্বর বলছে ইনক্রিজ জিডিপি, দেশের জিডিপি যাতে বৃদ্ধি হয়। ইনফ্লেশনের সাথে জিডিপি একটা সম্পর্ক আছে, আমরা দেখেছিলাম যে কোনো জিনিসে যদি মৃদু ইনফ্লেশন হয়, মাইল্ড, সেক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে তাদের যে প্রডিউসার, তারা কিন্তু চাইবে আরো বেশি করে প্রডিউস করতে। তাতে কি হবে, যেসব জিনিসটার দাম বাড়ছে, প্রডিউসারও ইন্টারেস্ট পাবে জিনিসটা আরো বেশি করে প্রডিউস করতে, আর জিনিসের প্রোডাকশন বাড়লে দেশের জিডিপি বাড়বে, তাই তো, গ্রোথ বাড়বে। তাহলে এই যে মনিটারি পলিসি নেয়, দুটো কারণে রিজার্ভ ব্যাংক মনিটারি পলিসি নেয়, একটা হচ্ছে ইনফ্লেশন কন্ট্রোল, আর একটা হচ্ছে ইনক্রিজ জিডিপি। টুলস, কি কি উপায় নেয়, টুলস বলতে তার কোন কোন উপায় আছে, তার মূলত দুটো উপায় আছে এই মনিটারি পলিসি নেওয়ার। মনিটারি পলিসি তিনি রিজার্ভ ব্যাংক দুটো পলিসির মাধ্যমে মনিটারি পলিসিকে নিয়ন্ত্রণ করে। একটার নাম হচ্ছে কোয়ান্টিটেটিভ, আর একটা কোয়ালিটেটিভ। একটার নাম কোয়ান্টিটেটিভ, আর একটার নাম কোয়ালিটেটিভ, তাই তো। আচ্ছা, এইবার আমরা দেখছি ছকের আকারে কিভাবে হচ্ছে। তাহলে মনিটারি পলিসি 2 রকমের হয়, 1 নম্বর কোয়ান্টিটেটিভ আর 2 নম্বর কোয়ালিটেটিভ। কোয়ান্টিটেটিভ এর মধ্যে আছে পলিসি রেট বলে একটা পদ্ধতি আছে, কোয়ান্টিটেটিভ পদ্ধতি এটা। রিজার্ভ রেশিও, ওপেন মার্কেট অপারেশন ওএমও, আর এমএসএফ, মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটিস, এই 4টে স্টেপকে বলা হয় কোয়ান্টিটেটিভ টুল। রিজার্ভ ব্যাংক মনিটারি পলিসি ঠিক করার জন্য এই 4টে স্টেপ যদি নেয়, এদেরকে বলা হচ্ছে কোয়ান্টিটেটিভ মনিটারি পলিসি টুল। পলিসি রেটের মধ্যে 2 রকম রেট হতে পারে, ব্যাংক রেট, আরটা হচ্ছে এলএএফ, লিকুইডিটি অ্যাডজাস্টমেন্ট ফ্যাসিলিটি।
আর রিজার্ভ রেশিওর মধ্যে দুটো রেট হয়, একটা হচ্ছে সিআরআর যেটা আমরা অলরেডি জেনেছি, ক্যাশ রিজার্ভ রেশিও, আর একটা হচ্ছে এসএলআর, স্ট্যাটিউটারি লিকুইডিটি রেশিও। ওএমও কি, এমএসএফ কি, এবার এগুলো সম্বন্ধে আমরা আস্তে আস্তে ডিটেলসে জানবো, যে পলিসি রেট, ব্যাংক রেট কোনটা, এলএএফ কি, এগুলো সম্বন্ধে ডিটেলসে আমরা আস্তে আস্তে জানবো। ওকে, তাহলে প্রথমে আমরা জানবো কি সম্বন্ধে, ফার্স্ট আছেন ইনি ব্যাংক রেট। তাহলে ব্যাংক রেট সম্পর্কে তাহলে কি বুঝলাম, এই টুলগুলোর মাধ্যমে, এই যে টুলগুলোর মাধ্যমে রিজার্ভ ব্যাংক মার্কেটে টাকার পরিমাণ বাড়াবে না কমাবে এগুলো ঠিক করে। ঠিক আছে, এইগুলো ইউজ করে আমাদের বিভিন্ন টুল আছে, এই পেন, এই পেনটার মাধ্যমে কি করি, আমি লিখছি, যেখানে একটা লিখবো না দুটো লিখবো, বা লিখবো না লিখবো না, বা কি করব সেটা আমরা ঠিক করছি এই পেনগুলোর মাধ্যমে, তাই তো। তো রিজার্ভ ব্যাংকের হচ্ছে এগুলো একটা পেন মানে টুল। এই টুলের মাধ্যমে রিজার্ভ ব্যাংক কি করে, যে দেশের টাকা কি সাপ্লাই দেব নাকি মানুষের হাত থেকে টাকা তুলে নেব। ক্লিয়ার, একদম মাথায় একদম স্পষ্ট ধারণা রাখতে হবে, নাহলে কিন্তু বোঝা যাবে না। এই টুলগুলো ব্যবহার করে রিজার্ভ ব্যাংক এইটা ডিসাইড করে মানুষের হাতে টাকা দেব নাকি মানুষের হাত থেকে টাকা নেব। টাকা কখন দেয়, যখন ডিফ্লেশন হয়, মানুষের ক্রয় ক্ষমতা কমে যায়, তখন টাকা দেয়। আর যখন ইনফ্লেশন হয়, মানুষের হাতে প্রচুর টাকা, তখন মানুষের হাত থেকে টাকা নিয়ে নিতে হবে। মানে যখন দাম বাড়ছে জিনিসের, তখন কি মানুষের হাত থেকে টাকা নিলে ডিমান্ড কমে যাবে, জিনিসটার দাম কমে যাবে। আর যখন কোনো জিনিসের দাম পড়ছে, তখন মানুষের হাতে টাকা দিলে মানুষ সেই জিনিসের দাম, জিনিসটা কিনবে, এর ফলে ওই জিনিসটা কিন্তু ইনফ্লেশনের সৃষ্টি হবে এবং গ্রোথ হবে। ক্লিয়ার, এবার আমরা প্রত্যেকটা টুল সম্পর্কে এক এক করে জানবো। কত নম্বর এটা, 20, 19। আচ্ছা, তাহলে কোয়ান্টিটেটিভ এর মধ্যে কি ছিল, ব্যাংক রেট। ব্যাংক রেট কি, এটা আরবিআই এর সিম্বল আমরা দেখতে পাচ্ছি, এটা এসবিআই। আরবিআই আর এসবিআই বলতে কমার্শিয়াল ব্যাংক যে কোনো, আমি জাস্ট এসবিআই টা দিয়ে বোঝাচ্ছি, যে কোনো কমার্শিয়াল ব্যাংক হতে পারে। বলছে কমার্শিয়াল ব্যাংক যখন লং টার্ম লোন নেয়, আমরা কি অনেক সময় লং টার্ম লোন নিই, 10 বছর 20 বছর এই সময়ের জন্য, আবার অনেক সময় 2 বছরের 1 বছরের জন্য লোন নিই। আমাদের যেমন লোন নেওয়ার সিস্টেম আছে, সেরকম কমার্শিয়াল ব্যাংকও আরবিআই থেকে লোন নিতে পারে। তো যদি লং টার্ম লোন নেয়, তো আমরা যদি লোন নিই কোনো ব্যাংক থেকে, আমাদের সুদ দিতে হয়, তো এমনি এমনি তো দেয় না লোন, ইন্টারেস্ট দিতে হয়। ঠিক তেমনি আরবিআই যখন লোন নেয়, আরবিআই এর কাছ থেকে যখন কমার্শিয়াল ব্যাংকগুলো লোন নেয়, কমার্শিয়াল ব্যাংকও আরবিআই কে সুদ দেয়, ইন্টারেস্ট দেয়। তো যদি লোনটা লং টার্ম হয় ইন নেচার, লোনটা যদি লং টার্ম লোন হয়, তখন সেটাকে বলা হচ্ছে, তখন যে রেটে একে কি দিচ্ছে, লোন দিচ্ছে, রিজার্ভ ব্যাংক এসবিআই কে লোন দিচ্ছে, তার বিনিময়ে এসবিআই একটা পার্সেন্টেজ ইন্টারেস্ট দিচ্ছে, তাই তো। এই যে ইন্টারেস্ট পার্সেন্টেজটা, এই যে রেটটা, এটাকেই বলা হচ্ছে ব্যাংক রেট, যদি লোনটা লং টার্ম হয়। তাহলে লং টার্ম লোনের ক্ষেত্রে কমার্শিয়াল ব্যাংক রিজার্ভ ব্যাংকে যে পার্সেন্টেজ সুদ দেয়, তাকে বলা হয় ব্যাংক রেট। আর শর্ট টার্ম লোনটা যদি শর্ট টার্ম হয়, অল্প দিনের, তখন যে পার্সেন্টেজে সুদ দেয়, একটা পার্সেন্টেজে সুদ দিতে হয়, তো সেই ইন্টারেস্ট রেটটাকে বলা হয় রেপো রেট। তাহলে কোনো কমার্শিয়াল ব্যাংক রিজার্ভ ব্যাংক থেকে লং টার্ম লোন নেওয়ার জন্য যে পার্সেন্টেজ হারে সুদ দেয়, তাকে বলা হয় ব্যাংক রেট। আর শর্ট টার্ম লোন নেওয়ার জন্য যে পার্সেন্টেজ হারে সুদ দেয়, তাকে বলা হচ্ছে রেপো রেট। ওকে, এবার আমরা দেখছি রিভার্স রেপো রেট। রিভার্স মানে কি, উল্টো। এক্ষেত্রে কে কাকে দিচ্ছে, তো দেখো লোন, দেখো এক্ষেত্রে রিজার্ভ ব্যাংক লোন নিচ্ছে কার কাছ থেকে, কমার্শিয়াল ব্যাংকের কাছ থেকে, তখন রিজার্ভ ব্যাংকও একটা সুদ দেয়, তাকে ইন্টারেস্ট পার্সেন্টেজ দেয়। এটাকেই বলা হচ্ছে, যে পার্সেন্টেজে দেয় তাকে বলা হচ্ছে রিভার্স রেপো রেট। ঠিক আছে, এবার আমার কোশ্চেন আপনাদের কাছে, এটা তো বললেন, এইগুলোর মাধ্যমে, এই যে তিনটে যেগুলো আমরা জানলাম, এগুলোর মাধ্যমে কিভাবে
মার্কেটের টাকা মানে ইনফ্লেশনকে কন্ট্রোল করা যেতে পারে। এগুলোর মাধ্যমে কিভাবে ইনফ্লেশনটা কন্ট্রোল করা যেতে পারে? তো ব্যাংক রেট, যদি মার্কেটে টাকা বেড়ে যায়, মার্কেটে যদি টাকা বেড়ে যায়, তো তখন কি হবে? ইনফ্লেশন হবে, জিনিসের দাম বাড়বে। তখন কি দরকার? মানুষের হাত থেকে টাকাটা নিয়ে নেওয়া, তাই তো? তো মানুষের হাত থেকে টাকাটা নিয়ে নেওয়ার দরকার হলে তখন কি করবে? তখন আরবিআই এই রেট গুলো, ব্যাংক রেট, রেপো রেট ইত্যাদি সব বাড়িয়ে দেবে। বাড়িয়ে দিলে কি হবে? আগে এসবিআই টাকা নিচ্ছিল ধরো 10% হারে, মানে 100 টাকা নিলে 10 টাকা দিচ্ছিল সুদ। এখন 25% করে দিল। তাহলে কি হবে? 100 টাকা নিলে সে, তাকে 25 টাকা দিতে হবে সুদ। সে ব্যবসা করছিল এসবিআই 90 টাকা দিয়ে, এখন তার ব্যবসা করার জন্য থাকছে 75 টাকা। এবং সে তো যেহেতু সুদ বেশি দিচ্ছে, সে মানুষকেও সুদ তো বেশি নেবে মানুষের কাছ থেকে, যাদেরকে লোন দেবে। এইভাবে মানুষের কাছে টাকা কম পৌঁছবে, এবং মানুষের কাছ থেকে মানুষের মধ্যে যেহেতু লোনের দাম বেড়ে যাচ্ছে, ইন্টারেস্ট বেড়ে যাচ্ছে, লোন নেওয়ার টেন্ডেন্সি কমে যাবে। ঠিক আছে? তাহলে এইভাবে আমরা ব্যাংক রেট বাড়িয়ে বা কমিয়ে রিজার্ভ ব্যাংক কিন্তু কি করতে পারে? যে ইনফ্লেশনটাকে কন্ট্রোল করতে পারে। ঠিক আছে? যখন কোনো জিনিসের মানে ইনফ্লেশন বাড়বে, তখন মানুষের হাত থেকে টাকা নিয়ে নেওয়ার জন্য রিজার্ভ ব্যাংক কি করতে পারে? এই যে ব্যাংক রেট বা রেপো রেট বাড়িয়ে দিতে পারে। হুম। বাড়িয়ে দিলে কি হবে? ব্যাংকগুলো টাকার সাপ্লাই কমে যাবে, এবং ব্যাংকগুলো টাকার সাপ্লাই মানুষকে কম দেবে। ঠিক আছে? আর যদি কমিয়ে দেয়, তখন কি হবে? ব্যাংকগুলো আর বেশি বেশি টাকা মানুষকে দেবে। তো আমরা তো বুঝলাম যে যদি ইনফ্লেশন হয়, তখন ব্যাংক রেটও বাড়িয়ে দিতে হয়, রিভার্স রেপো রেটও বাড়িয়ে দিতে হয়। এবার রিভার্স রেপো রেট কি করতে হয়? ইনফ্লেশনের সময় রিভার্স রেপো রেট বাড়াবে না কমাবে? ইনফ্লেশনের সময় রিভার্স রেপো রেট বাড়াবে না কমাবে? ইনফ্লেশনের সময় এটাও কিন্তু বাড়াতে হবে, রিভার্স রেপো রেটও কিন্তু বাড়বে। দেখুন, আরবিআই এর টাকার দরকার নেই, তো আরবিআই টাকা ধার নিচ্ছে কিসের জন্য? যখন ইনফ্লেশন হচ্ছে, কোনো জিনিসের দাম বাড়ছে, তখন মানুষের হাত থেকে আরবিআই ইচ্ছা হয়, আর ইচ্ছা হচ্ছে যে আমি টাকা নিয়ে আসবো, ব্যাংকের থেকে নিয়ে আসবো তুলে। তাহলে কি হবে? মানুষের হাতে টাকার সাপ্লাইটা কমে যাবে, ব্যাংকের মাধ্যমে তো সাপ্লাই হয়। ঠিক আছে? তো আরবিআই কি করবে? যে এরা, এসবিআই ব্যাংক আমাকে ধরুন ইন্টারেস্ট মানে লোন দিয়ে 10% ইন্টারেস্ট পাচ্ছে। ঠিক আছে? কিন্তু আমি টাকা নাও শোধ করতে পারি, তো আমি 10 বছর সময় নিতে পারি টাকা শোধ করার জন্য। ঠিক আছে? সেটা কিন্তু রিস্কের, আমাকে লোন দেওয়াটা রিস্ক। ওকে, আমাকে লোন দেওয়াটা রিস্ক। কিন্তু রিভা- কিন্তু রিভার্স রেপো রেট যদি বাড়িয়ে দেয়, দেখা যাচ্ছে রিভার্স রেপো রেট ছিল আগে 8%, সেটা করে দিল 9% আরবিআই। তো ব্যাংক দেখবে, এই ব্যাংকটা দেখবে যে আমি তো একে লোন দিচ্ছিলাম, এই লোকটাকে 10% সুদ পাচ্ছিলাম। ঠিক আছে? তো একে দেওয়াও রিস্ক, সে ফেরতও না দিতে পারে, এর পিছনে ঘুরতে হবে আমাকে, যদি না ফেরত দেয় কোর্ট কাছারি বিভিন্ন ঝামেলা। তার থেকে এ তো 9% দিচ্ছে আরবিআই, আমি ওই বাইরের লোককে লোন ফোন দেবো না, আমি আরবিআই তেই রাখি টাকা। ঠিক আছে? তাহলে আরবিআই যখন ইনফ্লেশন কন্ট্রোল করার দরকার হয়, যখন জিনিসের দাম বাড়ে, তখন টাকা যখন তুলে নেয় আরবিআই আস্তে আস্তে, তখন কিন্তু রিভার্স রেপো রেটও বাড়িয়ে দেয়। যেমন ব্যাংক রেট বাড়িয়ে দেয়, রেপো রেট বাড়িয়ে দেয়। এবার রিভার্স দেখে আমাদের প্রশ্ন জাগে মনে, যে রিভার্স মানে হয়তো এটা কমিয়ে দেবে, কিন্তু এটাও কিন্তু বাড়িয়ে দেয়। বাড়িয়ে না দিলে ইন্টারেস্ট পাবে কেন ব্যাংকগুলো আরবিআই তে টাকা রাখতে? ঠিক আছে? এটা কিন্তু কোশ্চেনে আসে। যেহেতু রিভার্স নাম আছে, আমাদের মনে হতে পারে উল্টো, কিন্তু না, এটাও বাড়াবে, তবেই তো ব্যাংকগুলো এসে, কমার্শিয়াল ব্যাংকগুলো এসে আরবিআই তে টাকা রাখবে। আচ্ছা, ব্যাংক রেটের আর একটা নাম আছে। ব্যাংক রেট যেটা আমরা শিখলাম, তাকে আবার রিডিসকাউন্টেড রেট বা পেনাল রেট বলা হয়। ঠিক আছে? রেপো রেটকে রিপারচেজ অপশন রেট বলে। ঠিক আছে? এবার এইগুলো কেন কোশ্চেন আসতে পারে মনে, পরীক্ষায় আসে না। হোয়াই ব্যাংক রেট কল পেনাল রেট? পেনাল রেট কেন বলা হয়?
বলছে প্রত্যেক ব্যাংককে কিছু নিয়ম মেনে চলতে হয়। আমি বলেছিলাম সিআরআর মেনটেন করতে হয়, এসএলআর মেনটেন করতে হয়, ঠিক আছে? তো এক্ষেত্রে কি হয়েছে, যদি কোনো ব্যাংক সেটা মেনটেন না করে, আরবিআই যে নির্দেশটা দিয়ে সেটা মেনটেন না করে, তখন সেই ব্যাংকের কি হয়, ফাইন হয়। আরবিআই সেই ব্যাংকের উপরে একটা ফাইন চাপায়। যে ফাইনটা চাপায় সেটা এই ব্যাংক রেট যেটা আছে তার সাথে প্লাস করে করে চাপায়। মানে যদি ব্যাংক রেট 6% থাকে, বলবে যে ব্যাংক রেট প্লাস 2% ফাইন দেবেন আপনি এই সপ্তাহে, ঠিক আছে? ব্যাংক রেট প্লাস 2% মানে 8% ফাইন দেবেন। তাহলে এই ব্যাংক রেটকে ভিত্তি করে পেনাল্টি দেওয়া হয়, সেই জন্য এর নাম, আর একটা নাম হচ্ছে পেনাল রেট। আর একটা কি বলছে, রিডিসকাউন্টেড রেট। ব্যাংক রেটকে কেন রিডিসকাউন্টেড রেট বলা হয়, ঠিক আছে? এখানে বলছে, আমি বলেছিলাম আরবিআই অনেক সময় কি করে, বিভিন্ন ব্যাংক থেকে বন্ড, বিল অফ এক্সচেঞ্জ ইত্যাদি কেনে, ঠিক আছে? তো ধরুন একটা ব্যাংক থেকে একটা কাগজ, সেটা একটা সিকিউরিটি পেপার, সেটা কেনে। তখন কি, যখন মনে হয় যে আরবিআই ইচ্ছা করে যে টাকা বাড়িয়ে দিই ব্যাংকগুলোর কাছে, তখন ওদের কাছ থেকে এগুলো কিনে নিয়ে রেখে দেয়, নিয়ে ব্যাংকগুলোকে টাকা দিয়ে দেয় তার বিনিময়ে। তো যখন পারচেস করে আরবিআই, ধরুন এসবিআই এর কাছ থেকে একটা বিল কিনছে, একটা ডকুমেন্টস কিনছে, ঠিক আছে? তো সেই যে ডকুমেন্ট কেনে, তখন তাতে যে ডিসকাউন্টটা দেয়, ঠিক আছে? তো আরবিআই যে ডিসকাউন্টটা পায়, সেই ডিসকাউন্টটা ব্যাংক রেটের সাপেক্ষে হয়। এবার এই জিনিসটা আমি একটু ইজিলি বুঝিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে, ধরুন একজন বিজনেসম্যান, একজন বিজনেসম্যান, সে একটা বিশাল বড় কোম্পানির মালিক। সে অনেক মোবাইল তৈরি করে, একটা মোবাইল কোম্পানির মালিক। তো হঠাৎ করে তার কাছে প্রচুর মোবাইলের অর্ডার চলে এসছে। একটা গভর্নমেন্ট থেকে অর্ডার দিয়েছে, প্রচুর মোবাইলের অর্ডার চলে এসছে। তার কাছে তখন অত টাকা নেই। সে তখন কি করে, সে, বা ধরুন উল্টোটা ভাবুন, একজন বিজনেসম্যান, এই হচ্ছে একজন ইন্ডিভিজুয়াল দোকানদার, ঠিক আছে? এটা হচ্ছে কাস্টমার, এ হচ্ছে কাস্টমার, এ হচ্ছে বিজনেসম্যান, এ হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালিস্ট, এ মোবাইলটা তৈরি করে। তো এই বিজনেসম্যানের কাছে অনেকগুলো মোবাইলের অর্ডার এসছে, যে আমার 1 লাখটা মোবাইল লাগবে। তো তার কাছে 1 লাখ মোবাইল নেই, এবং তার কাছে এত টাকাও নেই যে অ্যাডভান্স এনার কাছ থেকে কিনে আনবে। তো তখন সে একটা ব্যাংকের মাধ্যমে এই লোকটাকে একটা বিল দেয়, বলে যে অমুক তারিখে এই বিলটা, অমুক তারিখে ম্যাচিওর হবে, 1 মাস পরে আপনি গিয়ে ওই ব্যাংকে গেলে এই বিল ভাঙিয়ে আপনাকে টাকা দিয়ে দেবে। এটাকে বলা হচ্ছে বিল অফ এক্সচেঞ্জ। তো এই লোকটা নিয়েছে, টাকাটা বাকি আছে, এ তার মাল নিয়ে ডেলিভারি দিয়ে দিয়েছে, কিন্তু এই বিলটা কিন্তু 1 মাস পরে সে পাবে টাকাটা, যে ইন্ডাস্ট্রিয়ালিস্ট। এবার এই লোকটার হঠাৎ করে টাকার দরকার হয়ে গেল, 1 মাস অব্দি সময় নেই। তখন সে কি করবে? সে ব্যাংকের কাছেই যাবে, এই বিলটা নিয়ে ব্যাংকের কাছেই যাবে, এসবিআই তে গেল। এসবিআই তখন সুযোগে সদ্ব্যবহার করে বলবে, এটা তো 1 মাস পরে ভাঙালে আমি দেখা যাচ্ছে 1 কোটি টাকা পাবো, তা আমি আপনার কাছ থেকে 15 দিন পর নিচ্ছি, 15 দিন আগে নিয়ে নিচ্ছি, তা আমার লাভ কি? আমি তো ফালতু 15 দিন তো আমার টাকাটা খাটবে, তাহলে আমার লাভ কি হবে? তো তখন বলবে যে ঠিক আছে, আমাকে 1 কোটি টাকা দিতে হবে না, আপনি আমাকে আহ 10 লাখ টাকা কম দিন। সেই 10 লাখটা কার লাভ হলো? এসবিআই এর। এবার এই সময় এসবিআই তে একটা বিশাল বড় কাস্টমার চলে এলো, এসবিআই তে একজন ভীষণ বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট লোন নিতে চলে এলো। তখন এসবিআই এর হঠাৎ টাকা দরকার। এসবিআই এর ওই 10 লাখ টাকাটা, মানে যদি যে টাকাটা 90 লাখ ওকে দিল, এই বিজনেসম্যানকে দিল 90 লাখটা, না দিলে ভালো হতো মনে হচ্ছে। তখন সে কি করবে? এসবিআই তখন কার কাছে দ্বারস্থ হবে? এসবিআই এর ব্যাংকার কে? আরবিআই। তখন এসবিআই গিয়ে আরবিআই এর কাছে যাবে, এবং আরবিআই তখন বলে ঠিক আছে আমি নিতে পারি, কিন্তু এই যে 1 কোটি টাকা তো, 1 কোটি টাকা তো পাবো 15 দিন পরে, আপনাকে আমি 1 কোটি টাকা এখন দিচ্ছি, এতে ডিসকাউন্টটা দেবো আমি কোথায়? এখন যেটা ব্যাংক রেট আছে 6% যদি থাকে, তাহলে এতে 6% ডিসকাউন্টে আমি কিনবো। 1 কোটি টাকা আমি দেবো না, আপনাকে 6% ডিসকাউন্ট দিয়ে কিনবো। এখন যে ব্যাংক রেট আছে সেই রেটে অনুযায়ী ডিসকাউন্ট দেবো, মানে ডিসকাউন্টে নেবো, আরবিআই বলবে। তাহলে যেহেতু ব্যাংক রেটের সাপেক্ষে ডিসকাউন্ট দেওয়া হয়, সেই জন্য এটাকে বলা হচ্ছে রিডিসকাউন্টেড রেট বা ডিসকাউন্টেড রেট, ঠিক আছে? এগুলো পরীক্ষা হয়তো আসে না, অত চাপ নেওয়ার দরকার নেই, জাস্ট জানার জন্য বললাম। কেন বলে, কি জন্য বলে, অত দরকার নেই, এর নামটা এটা, এটা জানাই যথেষ্ট।
যে ব্যাংক রেট মানে পেনাল রেট, ব্যাংক রেট মানে রিডিসকাউন্ট রেট ইত্যাদি। এবার বলছে রেপো রেটকে কেন রিপারচেস অপশন রেট বলে? রেপো রেট রিপারচেস অপশন রেট কেন বলে? বলছে যখন এসবিআই আরবিআই থেকে লোন নেয়, রেপো রেটে নিচ্ছে, মানে শর্ট টার্ম লোন, তখন সে রেপো রেটেই নিক বা ব্যাংক রেটেই নিক, যখন এসবিআই আরবিআই থেকে লোন নেয় তখন আরবিআই কিন্তু শুধু মুখে লোন দেয় না, কিছু জমা রাখতে হয়। আমাদেরও যেমন লোন নিতে গেলে কিছু জমা রাখতে হয়, ঠিক তেমনই কমার্শিয়াল ব্যাংকগুলোও যখন আরবিআই থেকে লোন নেয় ওদেরও কিছু জিনিস জমা রাখতে হয়। তো ওরা কি জমা রাখে? ওরা তো বাড়ি বন্ধক দিতে পারবে না, গাড়ি বন্ধক দিতে পারবে না, কি রাখবে? এই যে গভর্নমেন্ট সিকিউরিটি তাদের কাছে যেগুলো আছে, বা বন্ড, ঠিক আছে, ইত্যাদি কিছু কাগজ থাকে ওদের, যেগুলো পরবর্তীকালে ম্যাচিওর হয়, এরকম কাগজ কেনা থাকে, গভর্নমেন্ট সিকিউরিটি, ট্রেজারি বিল ইত্যাদি আমরা পড়বো পরবর্তীকালে, মানি মার্কেটে পড়বো। তাহলে সিকিউরিটি গুলো কেনা থাকে, সেই সিকিউরিটি গুলো তারা কোলাটারাল মানে হচ্ছে কি বন্ধক, মানে বন্ধক হিসেবে রেখে দেয় কাদের কাছে? আরবিআই এর কাছে, তার বিনিময়ে টাকাটা পায়, ঠিক আছে। এবং এই সত্ত্বে বন্ধক রাখে যে আমি পরবর্তীকালে টাকাটা আপনাকে ফেরত দেবো, দিয়ে আমার এই জিনিসপত্র যেগুলো ছিল, সিকিউরিটি ফিটি বন্ড, এগুলো আমি ফেরত নেব, রিপারচেস করবো, রিপারচেস, সেই জন্য ওরকম নাম, যে রিপারচেস অপশন রেট, রেপো রেট। ওকে, যে রিপারচেস করার একটা শর্তে সিকিউরিটিজ গুলো জমা দেয়, দিয়ে তার বিনিময়ে লোনটা নেয়, সেই জন্য রেপো রেটকে বলা হয় রিপারচেস অপশন রেট। এরপরে সিআরআর কি জিনিস আমরা আগেই জেনেছি, যে যদি ব্যাংকিং চালাতে হয় দেশে, আরবিআই বলবে যে তোমার যদি ব্যাংকিং চালাতে হয় দেশে, তাহলে তোমার যা সম্পত্তি আছে তার একটা পার্সেন্টেজ সেটা ঠিক করে দেয়, টাইম টু টাইম আমার কাছে জমা রাখতে হবে। তো সেইটাকেই বলা হচ্ছে সিআরআর। যে 100 টাকা যদি সম্পত্তি থাকে, এখন বললো যে 3% সিআরআর, তার মানে তোমাকে কত টাকা আমার কাছে রাখতে হবে? 3 টাকা রেখে দিতে হবে, কোনো কারণ ছাড়া, তার জন্য আমি কোনো এও দেবো না, সুদও দেবো না। আচ্ছা, যদি ইনফ্লেশন হয় তখন তাহলে সিআরআরটা বাড়িয়ে বাড়িয়ে দেবে না কমিয়ে দেবে পার্সেন্টেজটা আরবিআই? ইনফ্লেশন হলে কি করবে? বাড়িয়ে দেবে। তাহলে কি হবে? এর হাত থেকে টাকা কমে 3-এর জায়গায় 10% করে দেবে। তাহলে কি আগে 3 টাকা রাখছিল, এখন কত রাখতে হবে? 10। তাহলে এর হাতে টাকা কমে যাবে, বাড়াবে, ঠিক আছে। আর যখন ডিফ্লেশন হবে তখন উল্টোটা। আচ্ছা, এসএলআর কি জিনিস? এসএলআর, হোয়াট ইজ এসএলআর? এসএলআর হচ্ছে স্ট্যাটিউটারি লিকুইডিটি রেশিও। বলছে এটা আমরা ছবিটা দেখলে বুঝতে পারবো। তাহলে আরবিআই সিআরআর মানে কি? আরবিআই কিছু টাকা বলছে নিজের কাছে রাখতে হবে, মানে ব্যাংককে বলছে যে আরবিআই কে দিতে হবে একটা পার্সেন্টেজ। এটা কি বলছে? কিছু টাকা নিজের কাছে রাখতে হবে, এই টাকা দিয়ে ব্যবসা করা চলবে না। এটা যদি 20% বলে, তার মানে কি তোমার যদি 100 টাকা থাকে, তার থেকে 20% তোমাকে নিজের কাছে রাখতেই হবে, এই টাকাটা ব্যবসাতে কাজে লাগানো যাবে না। এবার এদিকে যদি বলে 3%, মানে 3 টাকা, তাহলে 23 টাকা বাদ গেল, বাদ বাকি টাকাটা তুমি ব্যবসা করতে পারো। তাহলে এসএল কোনটা? যেটা নিজের কাছে, ব্যাংক নিজের কাছে রাখতে আরবিআই নির্দেশ দেবে যেটা রাখতে হবে, ঠিক আছে। এবং 1 সপ্তাহ পর পর হিসাব নেয় যে রেখেছে কি সেটা দেখে, যদি না রাখে পেনাল্টি দেয়, ঠিক আছে। তাহলে কি, যেটা নিজের কাছে রাখতে বলে আরবিআই নির্দেশ দেয় যে এই টাকাটা ব্যবসা করা যাবে না, এগুলো ক্যাশ কিসের জন্য? যদি কোনো কারণে ব্যাংক ফল করে, ব্যাংক যদি লসে চলে যায়, তখন কিন্তু ওই টাকাগুলো দিয়ে কাস্টমারের টাকা মেটানো যাবে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। তাহলে যে টাকাটা নিজের কাছে রাখতে বলে ব্যাংকের ভল্টে, সেটা হচ্ছে তার কি? এসএলআর। আর যেটা আরবিআই কে রাখতে হয় সেটা হচ্ছে সিআরআর। তাহলে এসএলআরও কি হবে? যখন ইনফ্লেশন হবে এসএলআরও বাড়িয়ে দেবে, 20-র জায়গায় বলবে 30% রেখে দিতে হবে, তাহলে তার ব্যবসা করার টাকা কমে যাবে ব্যাংকের, ঠিক আছে।
এরপর ওপেন মার্কেট অপারেশন, ওএমও ছিল ওপেন মার্কেট অপারেশন। ওপেন মার্কেট অপারেশন মানে হচ্ছে বাইং অ্যান্ড সেলিং অফ গভর্নমেন্ট সিকিউরিটি। তো সরকারের যখন টাকা দরকার হয়, সরকার কোথায় যায়? সরকার যাবে, সরকারের কিছু সিকিউরিটি থাকে, কাগজপত্র, এরকম কাগজ একটা কাগজ থাকলো, সেই কাগজটা নিয়ে যাবে আরবিআই এর কাছে, বলবে এই কাগজটার দাম, যেমন সে স্ট্যাম্প পেপার থাকে না, যেমন যে ওরকম একটা কাগজ থাকে যে লেখা থাকলো 1 লাখ, ঠিক আছে? এটা কি করলো সরকার, বলবে এই জিনিসগুলো আমি বিক্রি করব। এবার সরকার তো নিশ্চয়ই ওই প্রধানমন্ত্রী রাস্তায় নিয়ে বেরোবে না ওই জিনিসগুলোকে নিয়ে, আলু লেলো পটল লেলো বলবে না তো, কোথায় যাবে? আরবিআই এর কাছে যাবে ওই কাগজগুলো নিয়ে। আরবিআই কি করবে, এগুলো তার ই কুবের বলে একটা প্ল্যাটফর্ম থাকে, ই কুবের, সেই প্ল্যাটফর্মে অ্যাড করে দেবে, এবং সেখানে বিভিন্ন ব্যাংকের এমডি ফেমডি থাকে, বিভিন্ন ব্যাংকের মেম্বার্স থাকে, তারা দেখবে যে আচ্ছা যে এই জিনিসটা বিক্রি হচ্ছে, এটা আমি কিনে রাখি। ব্যাংক কেন কিনবে? কারণ ব্যাংক যদি লোন নেয় পরবর্তীকালে আরবিআই থেকে, তখন তো কোলাটারাল হিসেবে ওইগুলোই তো রাখতে হয়, সেই জন্য ব্যাংকেরও ইন্টারেস্ট থাকবে যে জিনিসগুলো কিনি। তো গভর্নমেন্টের যখন টাকার দরকার হয়, গভর্নমেন্ট কি করলো, এই কাগজ একটা 1 লাখ টাকা দাম, বললো এই কাগজটা 1 লাখ টাকা দাম বলে বিক্রি করলো, কিন্তু এই 1 লাখ টাকাটা আমি দেবো 1 বছর পরে, এবং এই কাগজটা আমি বিক্রি করছি ধরো 80,000 টাকা। এখন কাগজটার মূল্য আমি 80,000 টাকায় বিক্রি করছি, এখন 1 বছর পরে এই কাগজটা আমাকে ফেরত দিলে আমি 1 লাখ টাকা দেবো, এই শর্তে বিক্রি করতে পারে। বা এটা কোনো কাগজ বিক্রি করছে, সেটার জন্য ইন্টারেস্ট দিতে পারে, কোনো একটা কাগজ বিক্রি করছে তার জন্য বলে এই কাগজটা কিনলে আমি ইন্টারেস্ট দেবো পরবর্তীকালে, ঠিক আছে? তো সরকার তখন কি করলো, এই কাগজগুলো আরবিআই এর থ্রুতে এই ব্যাংকগুলোর কাছে বিক্রি করলো, ঠিক আছে? এই যে কাগজের যে বিক্রিটা, এগুলো বলে গভর্নমেন্ট সিকিউরিটি, জিসেক। এই গভর্নমেন্ট সিকিউরিটি বিক্রি করার যে পদ্ধতিটা, এটাকে বলা ওপেন মার্কেট অপারেশন। তাহলে এটা কে করে? আরবিআই করে, ই কুবের প্ল্যাটফর্ম। গভর্নমেন্ট সিকিউরিটি বিক্রি করে গভর্নমেন্ট সেই সময় টাকাটা পেয়ে গেল, গিয়ে তার কাজটা মেটাতে পারলো। পরবর্তীকালে দেখা যাবে যখন বিক্রি করবো, কিনবো আবার, তখন দেখা যাবে, তখন তো এখন তো কাজটা মিটুক। তো গভর্নমেন্টের দরকার হলে আরবিআই এর কাছে যায়, আরবিআই সেগুলো ব্যাংকের কাছে বিক্রি করে, ঠিক আছে? এই যে গভর্নমেন্ট সিকিউরিটি বেচা কেনার যে পদ্ধতি, এটাকে বলা হয় ওপেন মার্কেট অপারেশন। এটা পরীক্ষা খুব আসে এই টার্মটা, ওপেন মার্কেট অপারেশন মানে কি? বাইং অ্যান্ড সেলিং অফ দ্য গভর্নমেন্ট সিকিউরিটি। এই যে কাজটা আরবিআই করে থাকে। এবার যখন ইনফ্লেশন হবে মার্কেটে, তখন কি করবে আরবিআই? কি করবে? গভর্নমেন্ট সিকিউরিটি বিক্রি করবে না কিনবে? যদি ইনফ্লেশন হয়, তখন গভর্নমেন্ট সিকিউরিটি কি করবে? আরবিআই বিক্রি করবে। বিক্রি করলে কি হবে? ব্যাংকগুলো ওগুলো কিনবে, এর ফলে ব্যাংকের টাকাটা আরবিআই কাছে চলে আসবে। আর যদি ডিফ্লেশন হয়, তখন কি করবে? কিনবে, যে মার্কেটে টাকা বাড়ুক, ব্যাংকগুলোর কাছ থেকে কিনে নেবে, নিয়ে হলে আপনার টাকা নিন, মার্কেটে টাকা বাড়বে। তাহলে এটা হচ্ছে সম্পর্ক ইনফ্লেশনের সাথে। এখানে কি লেখা আছে? যদি চাই যে লেস ফ্লো, মানে মানি ফ্লোটা কমে যাক, তাহলে সেল করবে। আর যদি চাই যে মোর ফ্লো হোক, তখন আরবিআই এই গভর্নমেন্ট সিকিউরিটি বাই করবে। আচ্ছা, এরপরে ছিল এমএসএফ, মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি। এবার যদি কোনো ব্যাংকের রাতারাতি টাকার দরকার হয়, এক্ষুনি টাকা দরকার আমার, আজকে রাতের মধ্যে টাকাটা দরকার, হতেই পারে আমাদের যেমন সিচুয়েশন আছে ব্যাংকের ওরকম সিচুয়েশন আসতে পারে। তো তখন একটা ফ্যাসিলিটি আরবিআই রেখেছে। আরবিআই থেকে যদি রাতারাতি কেউ লোন চায় কোনো ব্যাংক, তখন যে ফ্যাসিলিটিটা নেওয়া হয় সেটার নাম হচ্ছে এমএসএফ, মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি। এটা 2011 সাল থেকে চালু হয় ওভারনাইট লোন নেওয়ার জন্য, ঠিক আছে? এবং লোন নিতে গেলে এখানে 1 কোটির গুণিতকে নিতে হয়। 1 করোড়, 2 করোড়, 3 করোড়, 3.5 করোড় হবে না, 2.5 কোটি হবে না, 1.5 কোটি হবে না, 1 কোটি না, 2 কোটি না, 3 কোটি না, 4 কোটি হবে, 1 কোটির গুণিতকে নিতে হয়। রাতারাতি দেয়, এবং 2011 থেকে চালু হয়, এইটুকু মাথায় রাখলে হবে। এটাকেই বলা হয় মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটিস। এবার আমরা যাব সেই ছকটাতে। হ্যাঁ। তাহলে এই যে ছকটাতে আমরা এবার দেখি যে কোনগুলো আমাদের আলোচনা হলো। কোয়ান্টিটিভ টুলের মধ্যে কোয়ান্টিটিভ টুলের মধ্যে আমরা পলিসি রেট জেনেছি, যেটা হচ্ছে ব্যাংক রেট আর এলএএফ, ঠিক আছে? এলএএফ বলতে ওই রেপোটা, ঠিক আছে? তো রেপো আর রিভার্স রেপো। তাহলে পলিসি রেটের মধ্যে আমরা ব্যাংক রেট এবং এলএএফ, এলএএফ মানে রেপো আর রিভার্স রেপো, এগুলো জেনেছি। রিজার্ভ রেটের মধ্যে সিআরআর এসএলআর জেনেছি। কোয়ালিটেটিভ এর মধ্যে আমরা ওপেন মার্কেট অপারেটর জেনেছি, আর এমএসএফ জেনেছি, মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি। সবকিছু আমরা ডিটেলসে জানলাম।
এবার আমরা এই কোয়ালিটেটিভটা জানবো, যে ব্যাংক মানে আরবিআই এগুলো হচ্ছে বিভিন্ন কোয়ান্টিটির মানির কোয়ান্টিটি বাড়ানোর জন্য এই টুলগুলো ইউজ করে, ওই জন্য এর নাম হচ্ছে কোয়ান্টিটেটিভ কোয়ান্টিটি কোয়ান্টিটেটিভ ঠিক আছে তো, মানির কোয়ান্টিটিটা বাড়ানো বা কমানোর ক্ষেত্রে এই টুলস গুলো ইউজ করে বলে এর নাম হচ্ছে ওরকম। এরপরে কোয়ালিটেটিভ, মানে কোয়ান্টিটি এখানে করে না, কিন্তু কিছু কোয়ালিটি পদক্ষেপ নেয় যার মাধ্যমে আরবিআই মানির পরিমাণ বাড়ানো কমানো করাতে পারে মার্কেটে। ঠিক আছে, এক্ষেত্রে এরকম কোনো ইনস্ট্রুমেন্ট নেই, এক্ষেত্রে যেগুলো আছে সেগুলো আমরা এবার জানবো। কোয়ালিটেটিভ এর মধ্যে আছে প্রথমে মোরাল সুয়েশন। মোরাল সুয়েশন, সুয়েশন কথার অর্থ হচ্ছে রিকোয়েস্ট। তাহলে আরবিআই ব্যাংকগুলোকে রিকোয়েস্ট করতে পারে, যেহেতু বস, আরবিআই রিকোয়েস্ট করতে পারে যে আপনি এবার যে ইনফ্লেশন বাড়ছে আপনারা একটু লোন কম দিন, এটা রিকোয়েস্ট করতে পারে। তাহলে এইভাবেও রিকোয়েস্টের মাধ্যমে মার্কেটে লোনের ফ্লো কমিয়ে দিতে পারে, বা রিকোয়েস্ট করতে পারে একটু বেশি বেশি করে লোন দিন, মানুষের হাতে পয়সা নেই, এখন ডিমান্ড কমে যাচ্ছে, দেশের অর্থনৈতিক গ্রোথ কমে যাচ্ছে, একটু টাকা পয়সা দিন, মানুষকে সহজে লোন দিন, এরকম রিকোয়েস্ট করতে পারে। এটাকে বলা হয় মরাল সুয়েশন। এটা কি কোয়ালিটেটিভ টুল। দ্বিতীয়টা বলছে রেশনিং অফ ক্রেডিট। আচ্ছা, আমরা যখন কোনো জিনিস কিনতে যাই, একটা গাড়ি কিনতে গেলাম, তো তখন আমাদের একটা ডাউন পেমেন্ট করতে হয়, ঠিক আছে, এবং যে টাকাটা বাকি থাকছে সেটা ইনস্টলমেন্টে দিতে হয়। তো আমি যদি 1 লাখ টাকার গাড়ি কিনতে যাই, তাহলে সেই গাড়িটার বিশাল ডিমান্ড, একটা 1 লাখ টাকার বাইক কিনতে গেছি, সেই গাড়িটার খুব ডিমান্ড, এবং তার জন্য গাড়িটার দাম বেড়ে যাচ্ছে, বা গাড়ির মার্কেটে খুব ডিমান্ড বেড়ে গেছে, এর জন্য গাড়ির দাম বেড়ে যাচ্ছে, এরকম হলো সিচুয়েশন। তখন আরবিআই কি করতে পারে, এই রেশনিং অফ ক্রেডিট সিস্টেমটা করতে পারে। বললো যে ডাউন পেমেন্টের পরিমাণ বাড়িয়ে দিন, নির্দেশ দিল যে ফিনান্সিয়াল ইনস্টিটিউট গুলো, যেগুলো ব্যাংক গুলো বা যে ফিনান্স কোম্পানিগুলো যারা লোন দেয়, তাদেরকে বললো ডাউন পেমেন্ট এত না দিলে হবে না। আগে একটা লোক 20,000 টাকা ডাউন পেমেন্ট করে এই গাড়িটা কিনতে পারতো, আরবিআই দেখলো এই গাড়ির দাম বেড়ে যাচ্ছে, ঠিক আছে তাহলে ডিমান্ড কমাতে হবে, ওটা করে দাও 50,000, 20 জায়গায় ডাউন পেমেন্টটা ইনক্রিজ করে দিল। তাহলে অনেকের কাছে 50,000 টাকা থাকবে না, তাহলে কিনতে পারবে না। 20,000 টাকা বলেছিল তখন অনেকের কাছে ছিল, তারা কিনতে পারছিল, 50,000 টাকা নেই, তারা আর কিনতে পারবে না। এইভাবে কি গাড়ির ডিমান্ডটা কমে যাবে। তাহলে ডাউন পেমেন্টটা ইনক্রিজ করে দিয়ে ইনফ্লেশনের সময় ইনফ্লেশনকে কন্ট্রোল করে দিতে পারে। আবার নাম্বার অফ ইনস্টলমেন্টটা ইনক্রিজ করে দিয়ে, ঠিক আছে, সেটা করতে পারে। নাম্বার অফ ইনস্টলমেন্টটা যদি ইনক্রিজ না, এটা ডিক্রিজ হবে, নাম্বার অফ ইন্টারেস্টটা ডিক্রিজ করে দিয়ে করতে পারে। মানে আগে হয়তো 10টা ইনস্টলমেন্টে শোধ করলে হতো, এখন বললো কি যে 5টা ইনস্টলমেন্টে শোধ করতে হবে। তাহলে কি ইনস্টলমেন্ট কমিয়ে দিল, মানে কি প্রত্যেক ইনস্টলমেন্টে টাকার পরিমাণ বেড়ে গেল, অনেকের ক্ষমতা থাকবে না, তাহলে গাড়ির ডিমান্ড কমে যাবে অটোমেটিক্যালি। তাহলে এই যে ডাউন পেমেন্ট এবং ইনস্টলমেন্টের কেসটা দিয়ে, এটাকেই বলা হচ্ছে রেশনিং অফ ক্রেডিট। এটা আরবিআই নির্দেশ দিয়ে কিন্তু কোনো জিনিসের ইনফ্লেশন বাড়াতে বা কমাতে পারে। এবার ডাইরেক্ট অ্যাকশন, যদি কোনো ব্যাংক তার নির্দেশ না শোনে আরবিআই, তখন তার বিরুদ্ধে পেনাল্টি, টাকার মূল্যে পেনাল্টি করে কিন্তু ডাইরেক্ট অ্যাকশন নিয়ে ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ করতে পারে টাকার পরিমাণকে মার্কেটে। এবার হচ্ছে মার্জিন রিকোয়ারমেন্ট। মার্জিন মানে হচ্ছে ডিফারেন্স বিটুইন দ্য মার্কেট ভ্যালু অফ দ্য সিকিউরিটি অ্যান্ড ইজ ম্যাক্সিমাম লোন ভ্যালু। তবে মার্জিন রিকোয়ারমেন্ট বলতে, যে একটা লোন নিতে গেলে আমাদের কি কোনো কিছু একটা দেখাতে হয়। দেখা যাচ্ছে আমি 1 কোটি টাকার লোন নেবো, সেক্ষেত্রে আমাকে 1.5 কোটি টাকার সম্পত্তি দেখাতে হয়, এরকম নিয়ম আছে, ঠিক আছে। এবার যদি 1.5 কোটি টাকা দেখাতে হবে, তখন অনেকেই 1.5 কোটি টাকা দেখাতে পারছে, এর ফলে ব্যাংকগুলো লোন দিতে বাধ্য হচ্ছে, ঠিক আছে। তো সরকার চাইছে, আরবিআই চাইছে যে ইনফ্লেশন কন্ট্রোল করার জন্য মানুষকে লোন দেবো না। তখন কি করতে পারে, এই যে মার্জিন যে রিকোয়ার লাগে, আমাকে 1 কোটি টাকার লোন নিতে গেলে 1.5 কোটির সম্পত্তি দেখাতে হবে, সেই মার্জিনটা বাড়িয়ে দিতে পারে, যে 1 কোটি টাকার লোন নিতে গেলে এখন থেকে 2 কোটি টাকার সম্পত্তি দেখাতে হবে, তাহলেই লোন দেবেন এরকম ব্যাংকগুলোকে বলতে পারে। এর ফলে কি হবে, 2 কোটি টাকার সম্পত্তি অনেকে দেখাতে পারবে না, এর ফলে তারাও লোন পাবে না, ঠিক আছে। তাহলে এইভাবে মার্জিন রিকোয়ারমেন্টটা বাড়িয়ে দিয়েও টাকার ফ্লো নিয়ন্ত্রণ করতে পারে। আর এগুলো কি দেখলাম, ডাইরেক্ট কোয়ান্টিটির সাথে কোনো সম্পর্ক নেই,
কোয়ালিটি টুল এগুলো, সেই জন্য এগুলোর নাম হচ্ছে কোয়ালিটেটিভ টুল। আগেরগুলো ছিল সব কোয়ান্টিটি রিলেটেড, মানির কোয়ান্টিটি ডাইরেক্ট তার নিয়ন্ত্রিত হচ্ছে, সেই জন্য সেটার নাম ছিল কোয়ান্টিটেটিভ। এগুলো থেকে বহু কোশ্চেন আসে। আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই, ঠিক আছে? খুব ভালো করে চ্যাপ্টারটা পড়বেন সবাই, এবং আহ, যে কোনো পরীক্ষায় এই চ্যাপ্টার গুলো থেকে কিন্তু কোশ্চেন আসবেই, মেন্সে এবং প্রিলিমসে দুটোই। এবং মেন্সের ক্ষেত্রে এর মধ্যে আরো কিছু জিনিস অ্যাড হবে, যেগুলো কারেন্ট যেগুলো চেঞ্জেস এসছে সেগুলো একটু অ্যাড হবে। এছাড়া মোটামুটি সবই এই এই হচ্ছে বেস, এই চ্যাপ্টারের বেসিক এগুলো। এগুলো পড়লে আপনাদের কারেন্ট অ্যাফেয়ার্স পড়তেও ভালো লাগবে। যখন পড়বেন, যে ইকোনমি পেজটা পড়বেন, সেটাও আপনাদের পড়তে ভালো লাগবে। এইসব নিয়েই তো খবর হয়, 2 মাস অন্তর আরবিআই এই রেট চেঞ্জ করছে। আপনারা দেখবেন যে এই করোনার পরে সবাই ডিমান্ড করছিল যে আরো চেঞ্জ করবে, রেট আরো চেঞ্জ করবে, করছে না, ঠিক আছে? বা জিনিসপত্রের দাম করবে, কেন চাইছে? মানুষ, মানুষের হাতে টাকা জাগ, অনেকে বলছে। কেন বলছে? বলছে যে যেহেতু সবকিছুর প্রোডাকশন কমে গেছে, দেশের গ্রোথ কমে গেছে, মাইনাসে যাচ্ছে। তো গ্রোথ বাড়াতে গেলে মানুষের হাতে টাকাটা দেওয়া দরকার, দিলে মানুষ কি করবে? সেই জিনিসগুলো কিনতে যাবে, এর ফলে জিনিসটা ইনফ্লেশন হবে, জিনিসটা প্রোডাকশন বাড়বে, এমপ্লয়মেন্ট বাড়বে, ঠিক আছে? এই প্রত্যেকটা জিনিস রিলেটেড, এবং এগুলো জানলে আপনাদের খবরের কাগজ পড়ার যে একটা দৃষ্টিভঙ্গি, সেটা চেঞ্জ হয়ে যাবে। এবং এগুলো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক, আবার নেক্সট